তোমরা কি সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং উত্তীর্ণ হয়ে ইতিহাসকে পড়াশোনার প্রধান বিষয় হিসেবে ইতিহাস অনার্সে ভর্তি হয়েছো বা ভর্তি হতে চলেছো বা ভর্তি হওয়ার ইচ্ছা আছে বা এই প্রসেসগুলো হয়ে গেছে? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকে আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি একেবারে ইতিহাসের নাম দিয়েছি ইতিহাসের সহজ পাঠ, অর্থাৎ ইতিহাসকে সহজ সাবলীল ভাষায় শিক্ষার নবীজ ইতিহাসের ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে ইতিহাস শেখানোর জন্য, ইতিহাস বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য, ইতিহাসের সঙ্গে পরিচয় করানোর জন্য আজকে আমি আমার এই ভিডিওটিকে নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি শ্রী আদিত্য চক্রবর্তী এবং প্রতিদিনের ন্যায় আজকেও ইতিহাস চর্চার একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এবং আজকে ইতিহাসের ছাত্রছাত্রীদের, অর্থাৎ সদ্য উচ্চ মাধ্যমিক পাস করা বিএ স্নাতকে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জন্য তো বটেই, বা ইতিহাস প্রেমী যারা ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র ইচ্ছা আছে, জানতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বা এই ক্লাসটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে ইতিহাস কাকে বলে। আমাদেরকে দেখি যে ছাত্রছাত্রীরা ইতিহাসে অনার্স করে 3 বছর 4 বছর পড়াশোনা করে পাস করে বেরিয়ে যায়, তবুও কিন্তু ইতিহাস কাকে বলে বা ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান না হয়েই তারা কিন্তু পাস করে বেরিয়ে যায়। পরবর্তীকালে তাদেরকে যদি কেউ মজা করে বলে কি রে ইতিহাস কাকে বলে, ইতিহাস কি, তারা কিন্তু মুখ কালো করে বসে থাকে, কিছু বলতে পারে না। সুতরাং আজকে এই ধারণাটার জন্যই এই ভিডিওটিকে নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে পরিষ্কার হয়ে যাবে ইতিহাস কি, কিভাবে এসেছে, ইতিহাসে আমরা কেন পড়বো, কেন জানবো, এবং ইতিহাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ যে বিষয়গুলো জানা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে ইতিহাস কাকে বলে। অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক বা ইতিহাসকারেরা ইতিহাসকে বিভিন্নভাবে কিন্তু আলোচনা করেছেন। বিখ্যাত ঐতিহাসিক E.H. কার নামক একজন ঐতিহাসিক, তিনি কিন্তু তার হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে ইতিহাসকে বলেছেন যে ইতিহাস হলো অতীত এবং বর্তমানের মধ্যে এক অন্তহীন কথোপকথন, যে কথোপকথন চলে হয়েই চলেছে। সুতরাং এই বিষয়টিকে আমরা প্রমাণ করার জন্য ইতিহাসটাকে আমরা আরো ভালো করে গুরুত্ব সহকারে বুঝবো। প্রথমেই আমরা যদি দেখি যে ইতিহাস বিষয়টি কোত্থেকে এসেছে, এই কথাটি কোত্থেকে এসেছে। বাংলা শব্দ হচ্ছে ইতিহাস এবং তার অর্থ আমরা ধরে নিই ইংরেজি অর্থ হচ্ছে হিস্ট্রি। এবং এই ইতিহাস এবং হিস্ট্রি কথাটি কোত্থেকে এসেছে যদি আমরা ভাঙি, তাহলে আমরা দেখব যে ইতি যুক্ত হ যুক্ত অস, এই তিনটি শব্দ মিলিয়ে, অর্থাৎ অস ধাতুর সাথে ইতি এবং হ মিলিয়ে কিন্তু ইতিহাস বিষয়টি এসছে, এবং যার অর্থ হলো প্রাচীন কালের ঘটে যাওয়া ঘটনাগুলিকে পুঙ্খানুপুঙ্খ তথ্য অনুসন্ধান করার মধ্য দিয়ে আধুনিকতায় উত্তরণ করা বা সেই বিষয়গুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে সাহায্য করা, এবং যার ফলে অতীত থেকে বর্তমানের পথ ধরে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার একটি কাহিনী। অর্থাৎ এইভাবেই আমরা জানছি যে বাংলা ইতিহাস কথার অর্থ হচ্ছে এইটা, অর্থাৎ অনুসন্ধানের মধ্য দিয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান অর্জন করা অতীতে। এবং ইতিহাসের ইংরেজি হিস্ট্রি যদি আমরা কথাটা দেখি, তাহলে গ্রিক শব্দ হিস্টর প্লাস ল্যাটিন শব্দ হিস্টোরিয়া, এই শব্দ থেকে কিন্তু এই ইতিহাস কথাটির উৎপত্তি হয়েছে। তাহলে কি বললাম না, গ্রিক শব্দ হিস্টর এবং ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে এই কথাটি হিস্ট্রি কথাটি এসছে। এবং হিস্টর কথার অর্থ হচ্ছে জ্ঞান এবং হিস্টোরিয়ার কথার অর্থ হচ্ছে অনুসন্ধান করা। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে অতীতের অর্জিত জ্ঞান, সেই জ্ঞানগুলোকে যথাযথ অনুসন্ধান করার মধ্য দিয়ে আধুনিক কালে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার কাহিনীর নামই হলো কিন্তু ইতিহাস। অর্থাৎ তাহলে ইতিহাস কিভাবে এসেছে সে আমরা জানলাম, এবং ইতিহাস জিনিসটা কি, তার মূল অর্থটা কি, সেটাও আমরা কিন্তু এর মধ্য দিয়ে জানার চেষ্টা করলাম। এবং এর ফলে সহজে আমরা জানতে পারি যে E.H. কারের কথাটা একেবারে কিন্তু অপ্রাসঙ্গিক নয়, অবশ্যই এটা বিজ্ঞানসম্মত। এরপর আমরা দেখব যে ইতিহাসের কাল পর্যায়ে বা ইতিহাসকে আলোচনা করতে গেলে আমাদের যে সময়কাল, সেই সময়কালের একটি একক হিসেবে ধরা হয়। প্রতিটি সময়কালের কিন্তু একটি একক আছে। সেই রকম ইতিহাসের কাল বিভাজন করতে হলে বা ইতিহাসকে আলোচনা করতে হলে আমাদেরকে কিন্তু একটি এককের অবতারণা করতে হয়। সেই এককে আমরা জানি যে এডি এবং বিসি। আমরা জেনে নেব যে এডি এবং বিসি এই কথাটি কেন ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হয়। অর্থাৎ এডি কথার অর্থ হচ্ছে অ্যানো ডমিন এবং এর অর্থ হচ্ছে সমসাময়িক, এবং বিসি কথার অর্থ হচ্ছে বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বে। অর্থাৎ এডি মানে হচ্ছে অ্যানোডমিন বা সমসাময়িক, এবং বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট বা খ্রিস্টের জন্মের পূর্বে। এবং এটিকে খ্রিস্টাব্দ হিসাবে একক হিসেবে প্রকাশ করা হয়, এবং একে খ্রিস্টপূর্বাব্দ
বলে কিন্তু প্রকাশ করা হয়। অর্থাৎ যেহেতু ইংরেজদের হাত ধরে ইতিহাস চর্চাটা প্রথম শুরু হয়েছিল, তাই জন্য ইংরেজরা যেহেতু খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন, তাই জন্য কিন্তু তাদের খ্রিস্টের জন্মটাকে ধ্রুবক ধরে কিন্তু তার জন্মের পূর্বে এবং তার জন্মের পরের ইতিহাসটিকে কাল পর্ব হিসেবে, একক হিসেবে কিন্তু ধরা হয়েছে। বর্তমানকালে আরেকটি তথ্য জেনে নেওয়া যাক, বর্তমানকালে কিন্তু এডি বিসির ব্যবহার কিন্তু অনেকাংশেই কমে গেছে। এডিকে আরো আধুনিকভাবে বলা হয় সিই, অর্থাৎ কমন এরা। কমন এরা এই নামের অর্থ হচ্ছে সমসাময়িক, এবং বিসিকে ধরা হয় বিসিই, অর্থাৎ বিফোর কমন এরা বা বিফোর খ্রিস্ট এরা। ঠিক আছে, অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্বেকার ঘটনাগুলিকে আধুনিক কালে বিসিই এবং খ্রিস্টাব্দটাকে কিন্তু অ্যানোডমিয়ার বদলে, এডির বদলে সিই বলে আধুনিক ঐতিহাসিকরা মনে করেন, এবং আধুনিক ইতিহাস চর্চায় কিন্তু এই এডি বিসির বদলে সিই এবং বিসিই কথাটি কিন্তু বা বিসি কথাটি কিন্তু বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম যে কিভাবে এই ইতিহাসের যে সঞ্চালনার যে একক, কালপর্বের একক, সেই এককটি সম্পর্কে কিন্তু আমরা জানলাম। ইতিহাসের সহজ পাঠের ক্লাসে এবার আমরা জানবো যে এই এডি বিসির নির্ণয় কিভাবে করা হয়, কিভাবে কাজ করে, এবং সেই বিষয়টি সম্পর্কে আমি একটু ছোট্ট করে আলোচনা করবো আমার ছোট ছোট ভাই বোন ছাত্রছাত্রীদের জন্য। এবং যদি দেখি আমরা যদি একটা টাইম লাইনকে অঙ্কন করি, অর্থাৎ একটা সময়ের সীমারেখাকে আমরা অঙ্কন করলাম, এই সময়রেখাকে আমরা এই মাঝখানটাকে ধ্রুবক ধরে, এবং সেখান থেকে আমরা এই এডি এবং বিসি কে নির্ণয় করব। এবং আমরা প্রথমেই আমরা জানবো যে সামনে ডান দিকে যেটা যাবে সেটা হচ্ছে এডি হবে বা সিই হবে, এবং বাম দিকে যেটা যাবে সেটা হবে বিসি হবে বা বিসিই হবে। অর্থাৎ এটা হচ্ছে খ্রিস্টাব্দ হবে এবং এটা হবে খ্রিস্ট পূর্বাব্দ। ঠিক আছে, এবার আমরা দেখাবো যে কেন এটা ডান দিকে যাবে, কেন এটা বাম দিকে যাবে। যদি আমরা এইটাকে জিরো ধরি, অর্থাৎ এই যে সময়ের সীমারেখা বা শব্দরেখা থেকে আমরা যদি অঙ্কের ছলে আমরা দেখি, যদি আমরা এটাকে শূন্য ধরি, শূন্য, এবার এই শূন্য থেকে 1 2 3, অর্থাৎ একটাকে আমরা ধরলাম যে খ্রিস্টের জন্ম। খ্রিস্টের জন্ম অর্থাৎ খ্রিস্টের জন্ম মানে হচ্ছে মহান যিশু খ্রিস্ট, সেই যিশু খ্রিস্টের, মহাপুরুষ যিশু খ্রিস্টের জন্মকে আমরা এই 1 যদি ধরি, অর্থাৎ 1 এবং এর পাশাপাশি যিশু খ্রিস্টের জন্ম হয়েছে, এবং সেই 1টাকে আমরা যদি এই সময় রেখাতে ধরি, তাহলে আমরা দেখব এখানে 1 2 3 করে এখানে 1000, এখানে 2000, এবং এখানে আজকের দিনে আমরা হঠাৎ ছলে আমরা বলছি আজকে এখানে 2026, অর্থাৎ 1 2 3 4 করে আজকে 2026 সালের ইতিহাস পর্যন্ত আমরা চলে এলাম। এবং সেই 1 থেকে 2026 পর্যন্ত সালকে আমরা খ্রিস্টাব্দ বা এডি বা সিই বলে কিন্তু আমরা ন্যাচারালি 1 2 3 4 করে সবাই আমরা জানিয়ে দেখে যাচ্ছি, ন্যাচারালি বলে আমরা এটাকে ধরবো, এবং আজকের তারিখে এটা 2026, এবং সেখানে হবে 1 থেকে 2026 পর্যন্ত এটাকে আমরা বলবো যে খ্রিস্টাব্দ বা সিই বা কমন এরা বা এডি বা অ্যানোডমি। ঠিক আছে, এরপর আমরা দেখবো তার বাম দিকে যেটা যাচ্ছে, উল্টো দিকে যেটা যাচ্ছে, সেই উল্টো দিকেটাকে আমরা বলবো বিসি বা বিসিই, অর্থাৎ খ্রিস্ট পূর্বাব্দ বা বিফোর খ্রিস্ট বা বিফোর কমন এরা বা বিফোর খ্রিস্টেরা, এইটাকে বলে আমরা অভিহিত করব। এবং এটা আমরা কেন করব, তা এখানে যদি আমরা 0 থেকে ধরি, এখানেও 1 হবে, 2 হবে এবং 3 হবে, এবং 3 হয়ে এখানেও 1000 হবে, 2000 হবে, 3000 হবে, এবং 4000 5000 1 লক্ষ পর্যন্ত হতে পারে। এবং এখন প্রশ্ন উঠতে পারে যে কেন এটাকে আমরা এইভাবে ধরবো, এই বিসিটাকে তো এইভাবেও করতে পারতাম। তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমরা এই বাম দিকে কি হয়েছিল আমরা কিছু জানি না। আজকের দিনেও যদি কোনো আবিষ্কার হয় যেটা 10 লক্ষ বছর আগেকার কোনো স্মৃতি হতে পারে, কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান হতে পারে, কোনো উপাদান হতে পারে, যেখানে তার প্রমাণিত হলো 1 লক্ষ 10 লক্ষ বছর আগেকার ইতিহাস আমরা জানতে পারলাম, তাহলে কিন্তু সেই জন্য এই দিকটাকে ফাঁকা রাখা হয়। যেমন এই দিকটা সময়ের স্বাভাবিক নিয়মে এই দিকটা ফাঁকা হতে যাচ্ছে, এবং যত সময় এগোচ্ছে এই আস্তে আস্তে 26 থেকে 27 হবে, 28 হবে, 50 হতে পারে। ঠিক সেইভাবেই কিন্তু যদি কোনো আবিষ্কার এখনো পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ এইটাকে যদি আমরা স্টিল করে দিই, তাহলে তার পরবর্তীকালে যদি কোনো আবিষ্কার হয় সেটাকে আমরা প্রকাশ করতে পারবো না। তাই জন্য এখানটাকে শূন্য ধরে আমরা এই পিছন দিকে যাব, এবং গণনাটাও কিন্তু এই পিছন দিক থেকে সামনের দিকে আসবে। অর্থাৎ যদি আমরা এইখানটাকে আমরা ধরি 3000, তাহলে আমরা টাইম প্রকাশ করবো 3000 থেকে 2000, 2000 থেকে 1000। এইভাবে কিন্তু বিসিতে আমরা উল্টো দিক থেকে কাউন্ট করবো, এবং এডিতে আমরা 1 2 3 4 এইভাবে কাউন্ট করবো। ঠিক আছে, এবং এইভাবে আমরা দেখতে পাবো এই 1 2 3 4 করে 1000 খ্রিস্টপূর্বাব্দে আমরা দেখেছি যে ঋগ বৈদিক যুগের সময়কাল শেষ হয়ে পরবর্তী বৈদিক যুগের সময়কাল শুরু হচ্ছে। 1500 থেকে 2005 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলা ভালো 2500 থেকে 1500 মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল, এবং তারও পূর্বে, অর্থাৎ যদি যখন আমরা এটাকে গণনা করব তখন আমরা বলবো যে 2500 থেকে
1500 এই সময়টা সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে সেখানে আর্য সভ্যতার বিকাশ ঘটেছিল বা বৈদিক যুগের বিকাশ ঘটেছিল। এইভাবে এই জন্য কিন্তু এই দিকটাকে ফাঁকা রাখা হয়েছে এবং এইটাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ এবং এইটাকে বলা হয় খ্রিস্টাব্দ এবং সবটাই কিন্তু যীশু খ্রিস্টের জন্মের পরবর্তীকালের সময়কার বা জন্ম থেকে জন্মের পরবর্তীকালের সমস্ত সময় এবং জন্মের পূর্বের সময়টা। এবং বিসি হবে বড় থেকে ছোট গণনা, এদিক থেকে এদিকে গণনা, এবং খ্রিস্টাব্দ হবে ছোট থেকে বড় গণনা। এই বিষয়টিকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ইতিহাসের ছাত্রছাত্রীদের সহজ পাঠ হিসেবে, পূর্ব পাঠের ছোট্ট আলোচনা হিসেবে। এখন আমরা আলোচনা করব এই যে ইতিহাস শুরু হলো, ইতিহাস কাকে বলে হলো, বা ইতিহাসের এডিবিসি ধারণা কিছুটা হলো, এবং এবার আমরা জানবো কিভাবে এডিবিসি ব্যবহার করে কাল বিভাজনটাকে ইতিহাসের সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসের কাল বিভাজন নির্ণয় করা, এবং এই ইতিহাসের কাল বিভাজন সম্পর্কে আমরা আলোচনা করব। যদি আমরা দেখে নিই এই ইতিহাসের কাল বিভাজন এবং ইতিহাসের এই যে কালকে একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কতগুলি ভাগে ভাগ করা হয়ে থাকে, এবং সেই ভাগগুলো কি না প্রাগ ইতিহাস, বা এটাকে আমরা বলি প্রাগৈতিহাসিক ইতিহাস, বা প্রি হিস্ট্রি, বা প্রি হিস্টোরিক এজ, বা প্রাক ঐতিহাসিক যুগ, আরেকটা আমরা করব প্রায় ঐতিহাসিক যুগ, বা এটাকে ইংরেজিতে বলা হয় প্রোটো হিস্টোরিক এজ, এবং আরেকটা আমরা করব যে ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। তাহলে আমরা তিনটে পেলাম। তিনটের মধ্যে কি না একটা হচ্ছে প্রাক ইতিহাস বা প্রি হিস্টোরিক এজ, প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ, এবং ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। এবার আমরা আলোচনা করবো এই প্রাক ইতিহাসিক বা প্রাগৈতিহাসিক যুগ আমরা কেন বলবো, প্রোটো কেন বলবো, বা হিস্টোরিক এজ কেন বলবো। প্রসঙ্গত উল্লেখ্য ঐতিহাসিকরা বলেছেন যে যে সমস্ত ইতিহাস যেহেতু নির্ভর করে খনন কার্যের ফলে প্রত্নবস্তুর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই, সোর্সের মধ্য দিয়েই কিন্তু ইতিহাসকে প্রমাণ করতে হয়। হিস্ট্রি ইজ এ সায়েন্স, ইতিহাস হলো বিজ্ঞান, প্রমাণ করার পরই সেটাকে ইতিহাস বলে গণ্য করা হবে। তাই ঐতিহাসিকরা বলেছেন বা প্রত্নতাত্ত্বিকরা বলেছেন যে যে সময়কালে কোনো রকম কোনো চিত্র, লিখিত লিপি পাওয়া যায়নি, শুধুমাত্র গাছের ছাল, হাতিয়ার, পোড়ামাটির জিনিসপত্র, ছোট ছোট কাঠ, পাথর, এই সমস্ত ছাপ বা কিছু ছাপ, জীবাশ্মের ছাপ, এইটুকু পাওয়া গেছে। কোনো লিখিত উপাদান ছিল না, কোনো চিত্রলিপিও ছিল না, কোনো কিছু ছিল না, শুধুমাত্র গাছপালা, কাঠ, জীবজন্তুর হাড়, এইসবের মধ্য দিয়ে যদি কোনো ইতিহাসকে আমরা প্রমাণ করতে পারি, তখন সেটাকে আমরা বলবো যে প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ, এই সময়কালটা। এবং এই সময়কালে আমরা দেখেছি যে প্রস্তর যুগ শুরু হয়েছে, এবং প্রস্তর যুগকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। এক হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, মধ্য প্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, এবং নব্য প্রস্তর যুগ বা নিওলিথিক এজ। অর্থাৎ এই প্রস্তর যুগের যে তিনটি ভাগ, এই সময়কালে কোনো লিখিত উপাদান তো পাওয়া যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য এখানে গাছের ছাল, মানুষের হাড়, জীবজন্তুর হাড়, গুহাতে বিভিন্ন ধরনের আসবাবপত্র, ছোট ছোট পাথরের সিল, নোড়া ইত্যাদি ইত্যাদি দেখে কিন্তু আমরা জানতে পারি যে এই সময়কালটাকে কি হচ্ছে, মানুষ প্রস্তর যুগে ছিল। এবং তাই জন্য আমরা এটাকে বলি যে, এবং তিনটি প্রস্তর যুগের সময়কাল কিন্তু মানুষের সভ্যতা পার করে এসছে, এবং সেইটিকে আমরা বলি যে প্রাক ঐতিহাসিক যুগ। দ্বিতীয়ত প্রোটো হিস্টোরিক এজ, এবং প্রোটো হিস্টোরিক এজটাকে আমরা বলছি প্রায় ঐতিহাসিক যুগ। এবং এই যুগের বৈশিষ্ট্য কি না, প্রায় ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য হলো না এখানে কিছু কিছু চিত্রলিপি পাওয়া গেছে, সেটা হয়তো পড়া যায়নি, এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কোনো চিত্রলিপি, শিলালিপি ইত্যাদি ইত্যাদি পাওয়া গেছে, কিন্তু তার কোনো বিবরণ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। অর্থাৎ লিখিত উপাদান এতেও নেই, কিন্তু এর কোনো চিত্রলিপি, ছবি, যার সাহায্যে আমরা কিছুটা হলেও প্রমাণ করতে পারি যে ওই বিষয়গুলি সেখানকার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন সম্পর্কে কী ছিল। অর্থাৎ এইটাকে আমরা বলবো যে প্রায় ঐতিহাসিক যুগ এবং প্রোটো হিস্টোরিক এজ। প্রসঙ্গত উল্লেখ্য এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, সেই সভ্যতা হচ্ছে কি না এই প্রায় ঐতিহাসিক যুগ। আমরা দেখেছি যে হরপ্পা সিল পাওয়া গেছে, হরপ্পার বিভিন্ন পাথর পাওয়া গেছে, কিন্তু সেটা এখন পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি। এই কারণেই আমরা এই প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক এজকে সিন্ধু বা হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতাকে ফেলতে পারি। এবং ঠিক তার পূর্বে আমরা দেখেছি ঠিক এই কালপর্বের সময়কালে ঠিক এই সিন্ধু বা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার গ্রামীণ রূপ আমরা দেখেছি, এটা নগর কেন্দ্রিক সভ্যতা, তার গ্রামীণ রূপ মেহেরগড় সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল। এবং এই মেহেরগড় সভ্যতা আমরা দেখেছি যে গ্রামীণ সভ্যতা, সিল, নোড়া, ইট, পাথর, পোড়ামাটি, ছোট ছোট ঘর বাড়ি, এই সমস্ত থেকে আমরা এই মেহেরগড় সভ্যতাকে জানতে পারছি যেটা গ্রামীণ সভ্যতা ছিল। এবং এই মেহেরগড় সভ্যতা ঠিক নব্য প্রস্তর যুগ এবং প্রোটো হিস্টোরিক এজের মধ্যবর্তী সময়ে কিন্তু এটা কিন্তু গড়ে উঠেছিল। এবং ঠিক তারপরে আমরা দেখতে পাবো যেখানে তাম্র প্রস্তর যুগ এবং
তারপরে এখানে ব্রোঞ্জ, তাম্র ব্রোঞ্জ যুগ। এই দুটো স্তর, তাম্রপ্রস্তর যুগ এবং তাম্র ব্রোঞ্জ যুগ কিন্তু গড়ে উঠেছিল, এবং সেই সময়কার সভ্যতা হচ্ছে এই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের প্রোটো হিস্টোরিক এজের, এবং তাম্রপ্রস্তর এবং তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা হলো এই সিন্ধু বা হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতার ইতিহাস। এবং তৃতীয়ত ঐতিহাসিক যুগ। এবং ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য কি না, ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্যই হচ্ছে কি না, ঐতিহাসিক যুগের বৈশিষ্ট্য হতে হবে না লিখিত উপাদান আবিষ্কৃত হয়েছে। সেই যুগের কোনো লিখিত উপাদান ছিল, লিখিত উপাদান মানে কি, কোনো লেখা পাওয়া গেছে এবং সেই লেখা পাঠোদ্ধার করে জানা গেছে, পড়ে জানা গেছে যে কি না সেই যুগের সমাজ ব্যবস্থা, ধর্মীয় জীবন, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, সমস্ত ইতিহাসটি কিন্তু আমরা সেই উপাদান থেকে পাই। এবং এইখানে আমরা দেখতে পাবো যে ঐতিহাসিক যুগের প্রথম আমরা হিস্টোরিক এজের প্রথম উপাদান আমরা পাচ্ছি যে আর্যদের আসার পরবর্তীকালে, তা আমরা জানি আর্যরা বৈদেশিক জাতি এবং তারা বিভিন্ন মতামত আছে, বিতর্ক আছে, এবং মোটামুটিভাবে ধরা হয় তারা কিন্তু বিদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং তারা কিন্তু সেখানে বসবাস স্থাপন করেছিলেন। এবং সেই সময়টাকে আমরা বলি যে বৈদিক যুগ। এই বৈদিক যুগের প্রধান উপাদান হচ্ছে বেদ বা বৈদিক সাহিত্য। এই বৈদিক সাহিত্য ছিল একেবারে লিখিত উপাদান, এবং সেই বৈদিক সাহিত্যের মোটামুটি 1500 থেকে 1000-এর মধ্যে খ্রিস্টপূর্বাব্দের মধ্যে লেখা হয়েছে বলে মনে করা হয়। এবং এই বৈদিক সাহিত্য লেখা পড়ে জানা গেছে আর্যদের ঠিকুজি কুষ্টি সম্পর্কে, আর্যদের অভিপ্রায়ণ থেকে শুরু করে আর্যদের সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, গোষ্ঠীবদ্ধ জীবন, পুঙ্খানুপুঙ্খ বিষয় কিন্তু এই বৈদিক সাহিত্য থেকে পাওয়া গেছে। আমরা জানি বেদ তার 4টি ভাগে ভাগ, এবং ঋগ্বেদ হচ্ছে প্রধান। ঋগ্বেদের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং সেই সময় আমরা জানি যে ঋগ্বেদ লেখা হয়েছিল। এবং তার পরবর্তীকালে অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পূর্ব সময়কালের মধ্যে আরও 3টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব লেখা হয়েছিল। এবং এই জন্য বলা হয় ঋগ বৈদিক যুগ 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরবর্তী বৈদিক যুগ, যেখানে আরও 3টি বেদকে লেখা হয়েছিল বলে মনে করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বেদও প্রথমে লিখিত ছিল না, বেদ প্রথমে শুনে শুনে মনে রাখতে হতো। আর্য বিভিন্ন গুরুর কাছ থেকে শিষ্যরা শুনে শুনে মনে রাখতেন, এবং তাই জন্য এই বেদকে বলা হতো শ্রুতি। এবং এই শ্রুতি পরবর্তীকালে লিখিত রূপ ধারণ করে, এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই বৈদিক সাহিত্য হচ্ছে বৈদিক যুগের বা আর্যদের যে ইতিহাস তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রমাণ এবং লিখিত উপাদান। এবং তার জন্যই আমরা এটাকে বলছি যে যেহেতু লিখিত উপাদান পাওয়া গেছে, এটাকে পড়া গেছে, পড়ে কাল নির্ণয় করা গেছে, ইতিহাস জানা গেছে, তাই জন্য এটাকে আমরা বলছি যে ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক যুগ।